সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম: গাজায় ইসরায়েলের মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে এগিয়ে আসার জন্য ইরানের প্রেসিডেন্টের আহ্বান, নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার আহ্বান হামাসের। বাংলাদেশে পুলিশকে কাজে ফিরতে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গুমের সঙ্গে জড়িত রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের বিচার দাবি। বাংলাদেশে হাসিনা সরকারের পতন পরবর্তী ঘটনা নিয়ে ভারতে অপপ্রচারের পর উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর। এবং ইসরায়েলের উত্তরাংশে নজিরবিহীন হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ, ইসরায়েলি সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, আন্তর্জাতিক শান্তি রক্ষা এবং ইহুদিবাদী ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধ প্রতিরোধে আন্তর্জাতিক সংস্থাগুলোকে, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এগিয়ে আসতেই হবে। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর বাহিনী শনিবার গাজা উপত্যকার আল দারাজ এলাকার একটি স্কুলে যে ঘৃণ্য হামলা চালিয়েছে তার কঠোর নিন্দা করে ইরানের প্রেসিডেন্ট বিশ্ব সম্প্রদায়ের প্রতি এই আহ্বান জানান। ইসরায়েলি হামলায় স্কুলটিতে আশ্রয় নেওয়া 100-রও বেশি উদ্বাস্তু নারী, পুরুষ ও শিশু শহীদ হয়েছেন। এ প্রসঙ্গে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, গাজার স্কুলে নৃশংস হামলার মধ্য দিয়ে ইসরায়েল আবারও বিশ্ববাসীর সামনে তার বর্বর চরিত্র উন্মোচন করল। তিনি বলেন, স্বঘোষিত মানবাধিকারের রক্ষক সরকার ও প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় ইসরায়েল চলমান গণহত্যামূলক যুদ্ধ পরিচালনা করছে, অথচ এইসব সরকার ও প্রতিষ্ঠান শান্তি আলোচনা এবং যুদ্ধবিরতির পক্ষে ওকালতি করে থাকে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি স্কুলে আশ্রয় নেওয়া উদ্বাস্তু জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েল বিমান হামলার মাধ্যমে যে গণহত্যা চালিয়েছে তা নিয়ে আলোচনা করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে হামাস। আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের উপপ্রধান খালিল আল হাইয়া বলেন, নিরাপত্তাহীন ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যা বন্ধ করার জন্য জরুরি ভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকতে হবে। ইসরায়েলি এই হামলার কঠোর নিন্দা করেন খলিল আল হাইয়া। তিনি বলেন, এই হামলার মধ্য দিয়ে একেবারেই পরিষ্কার হয়েছে যে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালিয়ে যাবে। এ ধরনের হত্যাকাণ্ডের বিষয়ে মার্কিন সরকারের সবুজ সংকেত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড সহ ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত অপরাধের বৈধ এবং চূড়ান্ত জবাব দেবে ইরান, যার কারণে ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী হাজ্জা লাহবিবের সাথে এক টেলিফোন আলাপে আলী বাকেরি এই ঘোষণা দেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা এবং লেবাননে আগ্রাসন ও ইরানের মাটিতে ইসমাইল হানিয়াকে কাপুরুষোচিতভাবে হত্যা করে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে দখলদার ইসরায়েল। তিনি বলেন, ইরান নিপীড়ক ইসরায়েল সরকারকে আন্তর্জাতিক আইন কানুন ও জাতিসংঘ সনদ লঙ্ঘনের জন্য চূড়ান্তভাবে মূল্য দিতে বাধ্য করবে। ফোন আলাপে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী লাহবিব মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাবলিতে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ব্রাসেলস এই অঞ্চলের পরিস্থিতির অবনতি নিয়ে চিন্তিত, কারণ পরিস্থিতির উপর নিয়ন্ত্রণের অভাবে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে। আগামী বৃহস্পতিবারের মধ্যে পুলিশকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। আজ সচিবালয়ে তিনি বলেন, পুলিশের কেউ যদি বৃহস্পতিবারের মধ্যে না আসেন,
আমরা ধরে নেব আপনারা চাকরিতে আসতে ইচ্ছুক নন। পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে সাবেক এই নির্বাচন কমিশনার আরো বলেন, এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন, ডিউটিতে থাকবেন। যা হয়ে গেছে অহেতুক কেউ কারো গায়ে হাত তুলবেন না। বিচার করার প্রক্রিয়া আমরা করব, বিচার বিভাগ বিচার করবে। যারা দোষী হবেন, বড় দোষী ছোট দোষী যেই হোক, তাদের পানিশমেন্ট হবে। ঢালাওভাবে কাউকে দোষারোপ করা যাবে না। এর আগে পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে বিগত সরকারের আমলে গুমের সঙ্গে জড়িত সরকারি বাহিনীর সদস্যদের দ্রুত বিচারের আওতায় আনাসহ 3 দফা দাবি জানিয়েছে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক। আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মায়ের ডাক আয়োজিত মানববন্ধনে লিখিত দাবিগুলো পড়ে শোনান সংগঠনের সমন্বয়কারী সঞ্জিদা ইসলাম। তাদের অন্য দুটি দাবি হল, গুমের শিকার ব্যক্তিদের আয়নাঘরের মতো বন্দিশালা থেকে নিঃশর্ত মুক্তি দিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে এবং জাতিসংঘ ও নাগরিকদের তত্ত্বাবধানে গুমের শিকার ব্যক্তি ও পরিবারের সদস্যদের জন্য দ্রুত একটি কমিশন গঠন করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ তুলে না দেওয়ার কারণেই তাকে উৎখাত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা শনিবার তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বার্তায় এমন অভিযোগ করেন। আজ ইকোনমিক টাইমস, দ্য প্রিন্ট সহ ভারতের কয়েকটি গণমাধ্যমে এই বার্তাটি প্রকাশিত হয়েছে। বার্তায় শেখ হাসিনা বলেন, আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম, তাহলে ক্ষমতায় থাকতে পারতাম। শেখ হাসিনা বিদেশি শক্তির দ্বারা ব্যবহৃত না হওয়ার জন্য নতুন অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছেন। পদত্যাগের কারণ প্রসঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, মৃত্যুর মিছিল যাতে আর দেখতে না হয় সেজন্য আমি পদত্যাগ করেছি। তারা শিক্ষার্থীদের মরদেহের উপর ভর করে ক্ষমতায় আসতে চেয়েছিল, আমি কিন্তু সেটা হতে দেইনি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন পরবর্তী ঘটনা নিয়ে ভারতে কট্টর হিন্দুত্ববাদীদের অপপ্রচারের পর উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এই গাজিয়াবাদের কাছেই অবস্থান করছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হিন্দু রক্ষা দল HRD নামে একটি সংগঠন গত শুক্রবার কথিত বাংলাদেশিদের উপর হামলার অভিপ্রায়ে মধুবন বাপুধাম থানা এলাকার গুলধর রেল স্টেশনের পাশে বস্তিতে হামলা করে। 15-20 জনের দল পুলিশের বাধা উপেক্ষা করেই বস্তিতে আগুন লাগিয়ে দেয়। মুসলিম নাম ও পরিচয় চিহ্নিত করে মারধর করতে থাকে। গতকাল গাজিয়াবাদের এক পুলিশ কর্মকর্তা জানান, এই ঘটনায় 2 মূল অভিযুক্ত HRD দলের প্রধান ভূপেন্দ্র তোমার ওরফে চৌধুরী এবং বাদল ওরফে হরি ওমকে গ্রেপ্তার করা হয়েছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইসরায়েলের উত্তরাংশে নজিরবিহীন হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের একজন শীর্ষ পর্যায়ের কমান্ডারকে ইহুদিবাদী ইসরায়েল লেবাননের সিডন শহরে শহীদ করার পর হিজবুল্লাহ ওই প্রতিশোধমূলক হামলা চালায়। শনিবার হিজবুল্লাহ জানিয়েছে, উত্তর ইসরায়েলের সাফাদ শহরের কাছে মেশবে অ্যালন সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ যোদ্ধারা ব্যাপক হামলা চালায়। এই ঘাঁটিকে ইসরায়েলি সেনারা তাদের সমাবেশ এবং অভিযান পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহার করে থাকে। এছাড়া এই ঘাঁটি থেকে জরুরি ভিত্তিতে গোলাবারুদ সংগ্রহের কাজও করে থাকে দখলদার বাহিনী। হিজবুল্লাহ জানিয়েছে, ঘাঁটিতে অবস্থানরত ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সাধারণ সৈনিকদের উপর সরাসরি ড্রোন দিয়ে হামলা চালানো হয় এবং এতে নিশ্চিতভাবে হতাহতের ঘটনা ঘটেছে। ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সিসকো অ্যালবানিজ বলেছেন,
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে গণহত্যা চালাচ্ছে তাতে দখলদার সেনারা আমেরিকা এবং ইউরোপের অস্ত্র ব্যবহার করছে। শনিবার ফিলিস্তিনের গাজা শহরের আল দারাজ এলাকার একটি স্কুলে উদ্বাস্তু লোকজনের উপর ইসরায়েল নৃশংসভাবে বিমান হামলা চালানোর পর এই মন্তব্য করেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক। তিনি এই নৃশংস হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানান। অবরুদ্ধ গাজা উপত্যকাকে তিনি 21 শতকের সবচেয়ে বৃহৎ ও লজ্জাজনক বন্দিশালা বলে উল্লেখ করেন। আলবানিজ গতকাল সামাজিক মাধ্যম এক্স পেজে এক পোস্টে বলেন, সমস্ত সভ্য জাতির উদাসীনতার মধ্যে ইহুদিবাদী ইসরায়েল একই সঙ্গে গাজার হাসপাতাল, বসতবাড়ি, স্কুল, শরণার্থী শিবির এমনকি নিরাপদ অঞ্চলে গণহত্যা চালাচ্ছে এবং এসব হত্যাকাণ্ডে আমেরিকা ও ইউরোপের অস্ত্র ব্যবহার করছে। অবরুদ্ধ গাজা উপত্যকার আল দারাজ এলাকার একটি স্কুলে আশ্রয় নেওয়া উদ্বাস্তু লোকজনের উপর শনিবার সকালে ইহুদিবাদী ইসরায়েল যে বিমান হামলা চালিয়েছে তার বিরুদ্ধে সারা বিশ্ব থেকে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। এই বর্বর অপরাধযজ্ঞের বিরুদ্ধে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোর ভাষায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। মন্ত্রণালয় বলেছে, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের এই গণহত্যা বন্ধ করা প্রয়োজন। ইসরায়েলের মাধ্যমে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘনের কারণে গাজা উপত্যকা নজিরবিহীন মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজার এই হামলাকে ভয়াবহ গণহত্যা এবং নিরাপত্তাহীন বেসামরিক জনগণের বিরুদ্ধে বর্বর অপরাধ বলে উল্লেখ করেছে। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের পক্ষ থেকে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠনের আহ্বান জানিয়েছে কাতার। মিশর ও জর্দান ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেছে, এই হামলা সব ধরনের মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন। প্যারিস অলিম্পিকে ইরানের পক্ষে তৃতীয় স্বর্ণ জয় করেছেন তাইকোয়ান্দো খেলোয়াড় আরিয়ান সালিমি। তিনি শনিবার ৮০ কেজি বিভাগের ফাইনালে ব্রিটিশ প্রতিদ্বন্দ্বী স্যাডেন সোনিংহামকে ২-১ ব্যবধানে পরাজিত করে স্বর্ণপদক লাভ করেন। ২০ বছর বয়সী এই ইরানি তাইকোয়ান্দো খেলোয়াড় ফাইনালের প্রথম রাউন্ডে সোনিংহামের কাছে পরাজিত হলেও পরের ২ রাউন্ডে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এর আগে সালিমি রান আপ ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ক্রোয়েশিয়ার ইভান সাপিনাকে ২-১ ব্যবধানে পরাজিত করে ফাইনালে উন্নীত হন। প্যারিস অলিম্পিকে স্বর্ণ জয় করায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার দেশের তাইকোয়ান্দো খেলোয়াড় আরিয়ান সালিমিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এক এক্স বার্তায় বলেছেন, আরিয়ান স্বর্ণপদক লাভ করে ইরানি জনগণের হৃদয় জয় করে নিয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান হিসেবে ইয়াহিয়া আল সিনোয়ারকে নির্বাচিত করার ক্ষেত্রে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে প্রতিরোধকামী আন্দোলনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত বলে অনেকে মনে করছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। হামাসের রাজনৈতিক কার্যালয়ের নতুন প্রধান হিসেবে ইয়াহিয়া আল সিনোয়ারকে নির্বাচিত করার ক্ষেত্রে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে প্রতিরোধকামী আন্দোলনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। গত ৩১ জুলাই তেহরানে হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ফলে গাজা যুদ্ধে এই ঘটনার সম্ভাব্য পরিণতির সঙ্গে সম্পর্কিত আঞ্চলিক দ্বন্দ্ব, এই যুদ্ধ নিয়ে আলোচনার প্রক্রিয়া এবং অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে হামাস এবং বহির্বিশ্বের মধ্যে নানা প্রশ্ন এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে হানিয়ার উত্তরসূরি হিসেবে গাজায় হামাসের প্রধান হিসেবে ইয়াহিয়া সিনোয়ারকে বেছে নেওয়ার মাধ্যমে চলমান যুদ্ধে এই সংগঠনটির ভবিষ্যৎ কৌশলের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।
ইয়াহিয়া সিনওয়ারকে বেছে নেয়ার বিষয়টি অনেকের কাছে বিস্ময়কর মনে হতে পারে, কারণ স্বাভাবিকভাবেই আন্দোলনের রাজনৈতিক শাখার কেউ এই দায়িত্ব নেবেন বলে আশা করা হয়েছিল। তবে এটা জানা উচিত যে এই পছন্দ হানিয়ার হত্যাকাণ্ডের ফলাফল এবং সাম্প্রতিক ইসরায়েলি উত্তেজনার পরে একটি নতুন দিক নির্দেশনা। এই পছন্দের অন্যতম কারণ হচ্ছে গত 7 অক্টোবরের আল-আকসা অভিযানের প্রধান কৌশলী হিসেবে সিনওয়ারকে মনে করা হয়, যিনি যুদ্ধের মাঠে প্রতিরোধ বাহিনীকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে চলেছেন। হামাসের প্রধান হিসেবে সিনওয়ারকে নির্বাচিত করার মাধ্যমে কিছু বার্তা দেয়া হয়েছে। প্রথম বার্তাটি হলো যে হামাস আন্দোলন এখনো শক্তিশালী এবং হানিয়াকে হত্যার পর যুদ্ধের নতুন পর্বের চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন নেতৃত্ব তৈরি করার ক্ষমতা হামাসের রয়েছে। ইসরায়েল যখন গাজায় প্রতিরোধের বুদ্ধকে দুর্বল করতে সক্ষম হচ্ছে এবং তার সামরিক ও গোয়েন্দা সক্ষমতা প্রদর্শন করতে ফিলিস্তিনের বাইরে হানিয়াকে হত্যা করতে সক্ষম হয়েছে, এখন তাকে সিনওয়ারের মুখোমুখি হতে হবে, যিনি আল-আকসা তুফান অভিযানের প্রধান কারিগর হিসেবেই পরিচিত নন, তিনি এখন হামাসের রাজনৈতিক নেতার ভূমিকাও পালন করছেন। দ্বিতীয় বার্তা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হানিয়ার হত্যাকাণ্ডকে হামাসের রাজনৈতিক শাখার সিনিয়র নেতাদের হত্যা করার ইসরায়েলি শাসকদের ক্ষমতার প্রতীক হিসেবে প্রচার করেছেন। যাই হোক, হানিয়ার উত্তরসূরি হিসেবে সিনওয়ারকে নির্বাচিত করার অর্থ হলো একরকম নেতানিয়াহুকে অপমানিত করা এবং তার অভ্যন্তরীণ বিব্রতকর অবস্থা আরো নড়বড় করে দেয়া, কারণ ইসরায়েলি সরকার এখন পর্যন্ত সিনওয়ারকে হত্যা করতে ব্যর্থ হয়েছে, যাকে তারা প্রধান অপরাধী বলে মনে করে আসছে। এইভাবে এই নির্বাচনের পরে নেতানিয়াহু কাসাম ব্রিগেডের কমান্ডার ইন চিফ মোহাম্মদ দেইফ এবং তার ডেপুটি মারওয়ান ইসাকে হত্যার প্রচার চালিয়ে যাওয়ার জন্য একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। তৃতীয় বার্তাটি হলো হানিয়াকে হত্যা, যাকে হামাসের মূল চালিকা শক্তি হিসেবে দেখা হয়েছিল, যুদ্ধ অবসানের জন্য একটি চুক্তিতে পৌঁছানোর জন্য এটি স্পষ্ট করে দিয়েছে যে নেতানিয়াহু চুক্তি থেকে পালাতে এবং যুদ্ধকে দীর্ঘায়িত করতে চেয়েছিল। হানিয়ার উত্তরসূরি হিসেবে সিনওয়ারকে বেছে নেয়ার আলোচনার বিষয়ে হামাসের পক্ষ থেকে 3টি গুরুত্বপূর্ণ কৌশল রয়েছে। প্রথমত, যতদিন নেতানিয়াহু তাদের সঙ্গে প্রতারণা চালিয়ে যাচ্ছেন ততদিন পর্যন্ত হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক নয়। দ্বিতীয়ত, আলোচনার শেষ কথাটি মাঠের প্রতিরোধের দ্বারা নির্ধারিত হবে। তৃতীয়ত, ভবিষ্যতে যেকোনো সম্ভাব্য চুক্তির কাঠামো নির্ধারণ করতে এখন থেকে মধ্যস্থতাকারীদেরকে সিনওয়ারের সঙ্গে আলোচনা করতে হবে। মোট কথা, হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন নেতা হিসেবে ইয়াহিয়া সিনওয়ারকে নির্বাচন বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সংগঠনটির কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। এই নির্বাচন অভ্যন্তরীণ ঐক্য, শত্রুর জন্য অপমান এবং আলোচনায় প্রতিরোধকামী শক্তিগুলোর অবস্থান শক্তিশালী হওয়ার সুস্পষ্ট বার্তা বহন করে। রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের বিচার দাবি। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন পরবর্তী ঘটনা নিয়ে ভারতে অপপ্রচারের পর উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর এবং ইসরায়েলের উত্তরাংশে নজিরবিহীন হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ, ইসরায়েলি সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি।